বড় পাথর। মনে হচ্ছে পাহাড়ে আগুন ধরে গেছে। ঢাকা আরামবাগ বাস টার্মিনাল থেকে রাত 11:30 আমাদের যাত্রা শুরু হয়। এখন বাজে সকাল 8টা। আমরা পৌঁছে গেলাম বান্দরবান বাস টার্মিনালে। 3 দিনের ছুটি পড়ায় প্রচণ্ড চাপ ছিল। আমাদের আসন ছিল গাড়ির শেষ লাইনে। হানিফ পরিবহনের ভলভো গাড়ি হওয়াতে খুব একটা সমস্যা হয়নি। গাড়ি থেকে নেমে হিল ভিউ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করে নির্ধারিত চাঁদের গাড়িতে উঠে পড়ব আমাদের এবারের গন্তব্য থানসি। প্রথম দিন আমরা যাব থানসি রেমাক্রি এবং পরের দিন থাকব তমাতুঙ্গি কটেজে। হোটেল থেকে ডিভাইসগুলো চার্জ শেষ করে যত দ্রুত সম্ভব আপনারা বের হয়ে পড়বেন। এটা হচ্ছে হিল ভিউ, একেবারে বান্দরবন বাস স্ট্যান্ডের পাশেই হিল ভিউ কনভেন্ট। এই যে তিন ডান্সার্স না একটা তোর বারবার কইলাম এটা মনে করবি না, হয় না, এটা কেমনে কি জমা দিব কেমনে হলে তো বললাম না, তিন জায়গায় জমা দেওয়া লাগবে, এটা 3 ভাগ করে জমা দিয়ে। বান্দরবন ধনেশ চত্বর থেকে আমাদের গাড়ি মাত্র ছাড়লো, আমরা যদিও একটু দেরি করে ফেলছি। গানের পাখি মন দিয়ে এসে খেলা করে, গানের পাখি। চলে এলাম ওয়াই জংশন, যে এটা গেছে রুমা। রোমা কেওকারাডং বগালেক, আর এটা হচ্ছে থানসি। আমরা যাবো এখানে আপনারা মৌসুমি ফলের জুস পাবেন। জুস খেয়ে নিজেকে একটু চাঙ্গা করে আবার রওনা দিবেন। গাড়ি কই? পিছনেই তো ছিল, সামনে চলে গেছে মনে হয়। সামনে গেলে পানির বোতল কি আসেনি বাল গাড়ি? তাই তো চেকপোস্টে আপনাদের এনআইডি কার্ডের 1 কপি জমা দিয়ে প্রয়োজনীয় কাজ এখানে শেষ করতে হবে, অনুমতি নিতে হবে। তারপর এই যে আপনাদের জন্য পানীয় নিয়ে যাওয়া হচ্ছে। থানসি বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর পর্যটন এলাকাগুলোর মধ্যে একটি। এটি বান্দরবন জেলার অন্তর্ভুক্ত। পাহাড়, নদী, ঝর্ণা আর আদিবাসী সংস্কৃতি এক কথায় অসাধারণ মেলবন্ধন। থানসি মানেই প্রকৃতির কাঁচা রূপ। এখানে পাহাড়গুলো এখনো অনেকটাই অক্ষত। চারপাশে উঁচু নিচু সবুজ পাহাড়, ঘন বাঁশ ও চিরসবুজ বন। পাহাড়ের ফাঁক দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী। বর্ষাকালে পাহাড় আর নদীর রং একেবারে জীবন্ত হয়ে ওঠে, আর শীতকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো এলাকা। থানসির আশেপাশে রয়েছে অসংখ্য ঝর্ণা ও ট্রেকিং রুট। 7 ভাই খুম অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্ন। রেমাক্রি ও আমিয়াখুম অঞ্চলের পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি পথে হাঁটার সময় পাখির ডাক আর ঝর্ণার শব্দ একেবারে নেশার মতো।
দূর পাহাড়ে মেঘের সারি আপনার সারা রাতের ক্লান্তিকে নিমিষেই দূর করে দিবে। পৌঁছে গেলাম চিম্বুক বাজার। এখান থেকে আপনারা জনপ্রতি 30 টাকা টিকিট কেটে চিম্বুক ভিউ পয়েন্টে ঘুরে আসতে পারবেন। আমরা চলেছি চিম্বুক রেঞ্জ ধরে থানচির উদ্দেশ্যে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে থানচি বাজার পর্যন্ত পাহাড় মেঘের অপরূপ সৌন্দর্য রাতের কষ্টকর যাত্রাকে ভুলিয়ে আপনাকে চাঙ্গা করে তুলবে। চিম্বুক সূর্যোদয় ভিউ পয়েন্ট, এখান থেকে সকালের সূর্যোদয়টা খুব চমৎকারভাবে দেখা যায়। পাহাড়ের এমন অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে আসলাম থানচি। ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি, সবচেয়ে ভালো হয় শুকনো, ঠান্ডা ও নিরাপদ। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, ঝর্ণা সুন্দর কিন্তু ঝুঁকিপূর্ণ, পিচ্ছিল পথ, নৌযানে ঝামেলা। মনে হচ্ছে পাহাড়ে আগুন ধরে গেছে। নতুন ভ্রমণকারীদের জন্য বর্ষাকাল এড়িয়ে চলাই ভালো, কারণ নতুন ভ্রমণকারীরা বর্ষাকালে পাহাড়ে এসে অনেক ঝামেলার মধ্যে পড়ে, অনেক ভুল করে, যেগুলো থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এই নিশাচর আমায় ভেবো না ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানে একটা যাত্রা বিরতি দিবেন, কারণ এখানকার যে সৌন্দর্য অনেক দূর পর্যন্ত পাহাড়ের সারি এবং মেঘের খেলা লক্ষ্য করা যায়। এখানে ছোট একটা বিরতি দিয়েই আপনারা আবার আপনাদের যাত্রা শুরু করতে পারেন। মৌসুমি ফলগুলো পাবেন, জুমে চাষ করা বা তাদের বাড়িতে পাকা পেঁপে পেলে অবশ্যই খেয়ে নেবেন, এটি আপনাকে প্রচুর এনার্জি দিবে। তবে অবশ্যই দাম জিজ্ঞাসা করেই খাবেন, কারণ আমরা যে ভুলটা করছিলাম, এই আখগুলোর দাম কত হতে পারে। আমরা আমাদের ধারণা অনুযায়ী 20 বা 30 টাকা চিন্তা করেই প্রত্যেকে এক একটা করে আখ নিয়ে খেয়ে পরে শুনলাম এক একটা আখের দাম 50 টাকা। সবুজে ঢাকা অসীম পাহাড়ের সারি, দূরে মিলে গেছে নীলচে কুয়াশার মধ্যে। পাহাড়ের ঢাল ছড়িয়ে থাকা গাছপালা ও বনভূমি পুরো দৃশ্যটাকে দিয়েছে এক গভীর শান্ত অনুভূতি। এটি পাহাড় নীরবতা ও আত্মার মাঝে এক নীরব কথোপকথন। নীল আকাশে সাদা মেঘ ভেসে আছে, মেঘগুলো আলো ছায়ার কারণে বেশ গভীরতা তৈরি করেছে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে প্রচুর পর্যটকের ভিড়, আপনাকে ছবি তোলার জন্য লাইন ধরতে হবে। তবে এই একটা ছবি আপনার সারা জীবনের চমৎকার একটা স্মৃতি হতে পারে। ভাই কোথা থেকে? কুমিল্লা কাছেই। হ্যাঁ, আমরা খুলনা থেকে আসছি। আচ্ছা, রাস্তার দুপাশের বন জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, কারণ এই ঝুঁকিপূর্ণ রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। একটু বেখেয়াল হলেই আপনার পরিবহনকারী গাড়ি একেবারে খাদের নিচে। দেখুন, এই সামনে একটা মালবাহী পিকআপ রাস্তা থেকে নেমে গাছের সঙ্গে বেঁধে আটকে গেছে, তা না হলে গাড়িটা একেবারে নিচে চলে যেত। পাহাড়ে সবসময় সাবধানে ভ্রমণ করার অনুরোধ করছি।
আজ 25শে ডিসেম্বর বড়দিন। আমরা আসার পথে খেয়াল করলাম খ্রিস্টান পাড়াগুলোতে ছেলেরা আমাদের গাড়ি থামিয়ে তাদের নিজস্ব তৈরি দারু দিয়ে আমাদের আপ্যায়ন করার চেষ্টা করছে। আমাদের ড্রাইভার এক চুমুক মেরে তার গাড়ি আবার টানতে শুরু করলো। এগুলো এই পথে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এখানে সবসময় ঝুঁকি কাজ করে। আশেপাশের দৃশ্য থানসির পথে বা কাছাকাছি এলাকা থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। মেঘ পাহাড় ছুঁয়ে যায়, মনে হয় আকাশ হাতের নাগালে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটা স্বর্গ। থানসিতে বসবাস করে মারমা, ম্রো, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। তাদের জীবনযাপন খুব সহজ ও প্রকৃতি নির্ভর। নিজস্ব পোশাক ও ভাষা, সংস্কৃতি আন্তরিক। এখানে গেলে শুধু জায়গা নয়, মানুষকেও চেনা যায়। থানসির সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার নীরবতা ও প্রশান্তি। শহরের কোলাহল নেই, রাতের আকাশ ভরা তারা, মোবাইল নেটওয়ার্ক দুর্বল, মানে প্রকৃতির সঙ্গে আসল সংযোগ। এই যে ফুটবল খেলার মাঠ আছে, থানসির কাছাকাছি চলে আসছি। বড়দিনের অনুষ্ঠান আছে। থানসি হলো পাহাড়, নদী, ঝর্ণা, অ্যাডভেঞ্চার, সংস্কৃতি আর একরাশ প্রশান্তি। থানসিতে গেলে অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যেমন সাথে কি নেবেন? হালকা কিন্তু শক্ত ট্রেকিং জুতা। বর্ষাকালে গেলে রেইনকোট, পঞ্চ হলে ভালো হয়। রেইনকোট পঞ্চটা হলে ভালো হয়। শুকনো খাবার, বিস্কুট, চকলেট, বাদাম। পাওয়ার ব্যাংক অবশ্যই নেবেন। আর নেটওয়ার্ক এখানে পাওয়া যায় না, তাই সে ব্যাপারে আগে থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেই থানসি থেকে বের হবেন। ফার্স্ট এইড, কিছু ঔষধ, ব্যান্ডেজ সাথে রাখতে পারেন, টর্চ লাইট, নগদ টাকা, যেহেতু এখানে এটিএম নাই। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম থানসি বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা আমাদের দুপুরের খাওয়া শেষ করেই চলে যাব থানসি ঘাটে। সেখান থেকে বোটে করে চলে যাব রেমাক্রি। এখানে নেমে আপনারা হাতের ডানে এবং বায়ে খাবার হোটেল পাবেন। আমরা খেয়েছিলাম মক্কা হোটেলে। আমি ওটার রিভিউ খুব একটা ভালো দিচ্ছি না। হাতের বায়ে ডানে গেলেই নিচে, মানে আপনার হাতের ডানে নিচে গেলেই আপনি দুইটা রেস্টুরেন্ট পাবেন। পেটুক একটা আছে, সেটা আমার কাছে বেশ ভালো লাগছিল। থানসি ঘাট, থানসি বোট ঘাট। আমরা এখন এই সোজা সাঙ্গু নদী ধরে চলে যাব রেমাক্রি। আমরা চলে আসছি থানসি ঘাটে। এখান থেকে আমরা চেঞ্জ হব, কারণ নদী পথে আপনার শর্টস পরতে হবে, ভিজতে পারেন, ঝিরি পার হতে পারে। এই শুকনা মৌসুমে নৌকা যেখানে সেখানে আটকে যাবে, আপনাকে নেমে হয়তোবা নৌকা ধাক্কাতেও হতে পারে। দেখতে দেখতে আমরা আমাদের বোট ছেড়ে দিল। এখন সাঙ্গুর সৌন্দর্য উপভোগ করার পালা। থানসি মানেই সাঙ্গু, সাঙ্গু মানেই থানসি, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই সাঙ্গু নদীকে ঘিরেই এখানকার আদিবাসীদের জীবন জীবিকা সব কিছুই। নদী আছে তো বাসস্থান আছে, নদী নাই তো বাসস্থান নাই, এরকম একটা বিষয়। ঠিক পড়ন্ত বিকেলে আমরা আমাদের যাত্রা শুরু করছি থানসি থেকে। এই নদীপথে যেতে যেতে আপনার চোখে পড়বে আদিবাসীদের জীবন যাত্রা, তাদের চাষাবাদ পদ্ধতি। আমার মনে হয় আদিবাসীরা তাদের যাতায়াতের ক্ষেত্রে যতটা না পাকা রাস্তা ব্যবহার করে, তার চেয়ে বেশি ব্যবহার করে
এই নদীগুলো, কারণ নদীগুলোতে তারা খুব সহজেই মুভ করতে পারে এবং পাড়াগুলো সাধারণত নদী কেন্দ্রিকই হয়, নদীর আশেপাশে এই পাড়াগুলো গড়ে ওঠে, তাই নদীকেই তারা সবচেয়ে বেশি ব্যবহার করে। এই নদী তাদের কাছে মা সমতুল্য, এই নদীকে তারা পূজা দেয়। নদীর আশেপাশে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা পাড়ার সামনেই পূজা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট স্থান তারা রাখে, যেখানে সকাল বিকাল অথবা নির্দিষ্ট সময় এসে পূজা দেয়। ফটোগ্রাফির জন্য সকাল এবং সন্ধ্যার আলো সবচেয়ে বেশি সুন্দর, কারণ এই সময় কুয়াশা বা মেঘের মুহূর্তগুলো ধারণ করার জন্য উপযুক্ত সময়। ভ্রমণ বিলাসিতা নয়, অ্যাডভেঞ্চার। মানসিকভাবে প্রস্তুত থাকলে ভ্রমণটা অসাধারণ হবে। প্রকৃতিকে যেমন পেয়েছেন ঠিক তেমনই রেখে ফিরে আসবেন আশা করি। ফটোগ্রাফির জন্য সকাল এবং সন্ধ্যা বিকালের সময়টা নির্বাচন করতে পারেন, কারণ এই সময় পাহাড়ের আসল সৌন্দর্য ধরা পড়ে। মেঘ এবং কুয়াশার যে মেলবন্ধনটা এই সময়ই পাওয়া যায়। আদিবাসীদের ছবি তোলার সময় অবশ্যই তাদের অনুমতি নেবেন, তাদের অনুমতি ছাড়া তাদের ছবি উঠাবেন না। আর তারা বিরক্ত হয় এমন কোনো কাজ করবেন না। তারা তাদের স্বাভাবিক জীবনযাপন যেন ঠিক রাখতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। থানচির প্রাণ বলা যায় সাঙ্গু নদীকে। নৌকায় করে নদী ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। দুই পাশে পাহাড়, মাঝখানে শান্ত নদীর ঢেউ। বর্ষাকালে নদী ভয়ঙ্কর সুন্দর, শীতে স্বচ্ছ শান্ত। নদীপথে গেলে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। সাঙ্গু নদীর মাঝখানে বিশাল বিশাল পাথরের স্তূপ। বর্ষায় নদীর স্রোত আর শীতে স্বচ্ছ পানি, দুটো সময়ে আলাদা সৌন্দর্য। বড় পাথরের কাছাকাছি আরেকটা জায়গা, এখানে পাথরগুলো তুলনামূলক আরও বেশি বড় ও ফটোজেনিক। স্থানীয়রা বলে রাজাদের বসার মতো পাথর, সেখান থেকে এর নাম রাজা পাথর। আমাদের হাতের বায়ে যে সুউচ্চ পাহাড়টা, এই পাথরগুলো মূলত ওই পাহাড় ভেঙে পাথরগুলো এই নদীতে গড়িয়ে পড়ে এবং বছরের পর বছর ধরে এই পাথরগুলো এখানেই পড়ে আছে। বড় পাথর বলে ওরা, ওই যে এত বড় পাথর আসলে আমার আগে কখনো দেখা হয়নি। আমি আলীকদম গিয়েছি, খাল ধরে ভিতরে অনেক দূর গিয়েছি, কিন্তু এইরকম বড় পাথর কোথাও দেখিনি। শীতকালে স্বচ্ছ পানি এই পাথরগুলোকে আলাদা সৌন্দর্য দিয়েছে এই এলাকাটিকে। বড় পাথর সব ওই পাহাড়ের ভেঙে পড়ল। এখন তো আরো 1.5 ঘন্টা ওয়েট করে, আরো 1.5 ঘন্টা ওয়েট করে, আরো 1.5 ঘন্টা সামনে যাবে। এই জায়গাটার নাম কি?
পথে থামবে না কোথাও? চালাই না? হ্যাঁ, অফিস তো আমাদের কারেক্ট হয়েছে। সারাদিন চালাতে চালাতে পাথর খোয়াই ফেলিছে। এখন নামতে হবে, নেমে কিছুটা পথ হেঁটে আবার সামনে গিয়ে নৌকায় উঠতে হবে, কারণ এখানে নাব্যতা কম, তাই আমাদের নিয়ে নৌকা এগোতে পারবে না। এজন্য এখান থেকে নেমে আমরা একটু সামনে যাব। এই জায়গাটার নাম হচ্ছে বাঘের মুখ। এখানে নাকি কোনো এক সময় বাঘ পাওয়া গিয়েছিল বা বাঘ থাকতো, এখানে থেকে বাঘ মারা হয়েছিল। এই বাঘের মুখ জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। আমার রেমাক্রি এবং বাঘের মুখ দুটো জায়গায় খুবই চমৎকার লাগছে। আপনি চিন্তা করে দেখুন, এখানে যদি আপনাকে বলা হয় রাত থাকতে বা কয়েকদিন থাকতে, তাহলে আপনি দিব্যি কাটিয়ে দিতে পারবেন এর সৌন্দর্য উপভোগ করতে করতে। এখানে এসে আমরা এই দুটো দোকান থেকে হালকা নাস্তা সেরে নিলাম। চা, বিস্কিট, ডিম সহ আরও বেশ কিছু নাস্তা পাওয়া যায়। আমি এখানে এসে খুব আশ্চর্য হলাম যে এখানে থেকে যোগাযোগ করার জন্য টেলিফোন আছে, নেটওয়ার্ক ব্যবস্থা আছে, এবং এখানে একজন ডাক্তার আছে যিনি স্থানীয়দের অসুখ বিসুখে চিকিৎসা করে থাকে, এবং একটা ছোট ফার্মেসিও আছে তার, যেখানে কিছু ঔষধ ও প্রয়োজনীয় ঔষধপত্রও আছে। এই জিনিসটা আমাকে খুব অবাক করছে যে এই এলাকাতে এখানে এসেও ডাক্তার, ঔষধ এগুলো পাওয়া যায়, আমি চিন্তাই করিনি। ধরে এখানে জিয়ে রাখা হয়েছে, পরে এটাকে ফ্রাই করা হবে। স্টকে কিছু আছে, এজন্য এই দুটো এখনো জীবিত আছে। ওই দুটো শেষ হয়ে গেলে, ওইগুলো শেষ হয়ে গেলে এগুলোকে তুলে ফ্রাই করা হবে। ট্রলারে উঠে আবার আমাদের যাত্রা শুরু হলো। গোধূলির লাল আভা, দূর আকাশে দেখা যাচ্ছে একটা রকেট ছুটে চলেছে, চাঁদ উঠে গেছে, এই দুপাশে উঁচু পাহাড়। এই সৌন্দর্য আসলে ভোলার মতো না, এটা সারা জীবনের সারথি হয়ে থাকবে। আর আমরা খুব কাছাকাছি চলে আসছি রেমাক্রির। কিছুটা পথ এগোলেই আমরা সেই গন্তব্যে পৌঁছে যাব, রেমাক্রি। রেমাক্রি পৌঁছাতে দেরি হওয়াতে আমরা আর এখান থেকে নাফাকুম আজ যাব না,
আজ রাতটা রেমাক্রি থাকবো। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই আমরা নাফাকুমের উদ্দেশ্যে যাব। পাহাড়ের নদীগুলোতে যখন খুব বেশি পানি থাকে না, তখন গোসল করার একটা আলাদা সিস্টেম আছে। বুক ডাউন দিয়ে গোসল করতে হয়। এটা হচ্ছে সেই রেমাক্রি। রেমাক্রির সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। এখন এখানকার যে ওয়াটারফল পানি নাই, কিন্তু বর্ষা মৌসুমে এই রেমাক্রি ওয়াটারফল একটা চমৎকার দৃশ্য ধারণ করে, যেটার জন্য ভ্রমণ পিপাসুরা প্রতি বছরই এখানে ছুটে আসে। ধরো দেখি তো ভাই আমি কবে দেব ওরে মোর দিলের সোনা অভাগার বছরের মন কেন আইলা না অভাগার বছরের বন্ধু কেন আইলা না ওরা বৃদ্ধি ধরে ধরে তুই কেন যাও বন্ধু চেয়ার চেয়ার না না ও আসেন চেয়ার বন্ধু তোরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, তোমারে দেখিবার আর মনে চায় আমায়, তোমার দেখিবার মনে চায়। তোরে দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া শান্ত করো